আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে রসায়ন দ্বিতীয় পত্রের অর্থনৈতিক রসায়ন নিয়ে আমি আলোচনা করতেছি। পঞ্চম অধ্যায় হচ্ছে অর্থনৈতিক রসায়ন। এই অর্থনৈতিক রসায়নের সৃজনশীল প্রশ্নসমূহ নিয়ে গত ক্লাসে আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করা হবে কিছু সৃজনশীল প্রশ্নসমূহ এবং তার সমাধান। আজকে রসায়ন দ্বিতীয় পত্রের যে অর্থনৈতিক রসায়ন, মূলত এই অধ্যায় থেকে আমরা এ টু জেড এই অধ্যায়ে যত কিছু আছে খুব রিডিং পড়বো সুন্দর করে। অধ্যায়টা এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন প্রশ্নগুলো ভালো করে পড়বো এবং হচ্ছে এই অধ্যায়ে যে কয়েকটি হচ্ছে উৎপাদন আছে, যেমন কাঁচ, সিমেন্ট, পেপারস, এই যে সার উৎপাদন, এই উৎপাদন সমূহ প্রক্রিয়া সব খুব ভালো করে পড়তে হবে, কারণ আমাদের পি টেস্টে তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন হবে। সো এই অধ্যায়ে যতগুলো উৎপাদন প্রক্রিয়া আছে, পূর্ণ প্রক্রিয়াজাতকরণ যতগুলো আছে, সবগুলো আমাদেরকে খুব ভালো করে পড়বে। গত দুইটা ক্লাস নেওয়া হয়েছে, দুই ক্লাসে চারটা সৃজনশীল নিয়ে আলোচনা করা হচ্ছে, কারণ আসলে এখানে যেই সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে বা যে উৎপাদনগুলো সমূহ নিয়ে আলোচনা করা হচ্ছে, এই উৎপাদনগুলো যেমন কাঁচ নিয়ে আলোচনা করা হবে, সিমেন্ট, তার পেপারস, ইউরিয়া, এরকম যত ট্যানারি শিল্প নিয়ে, এপিটি নিয়ে হচ্ছে এটিপি নিয়ে, এই সমস্ত নিয়ে আমাদেরকে আলোচনা করা হয়। এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ এখানে আছে অর্থনৈতিক রসায়ন। আমি বলছি অর্থনৈতিক রসায়নের সংজ্ঞা দিয়েছিলাম। আজকে অর্থনৈতিক রসায়নে যে বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয় তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সমূহ, যেমন সিমেন্ট। সিমেন্ট একটা আমাদের অর্থনৈতিক উন্নয়নে, দেশের উন্নয়নে বা অর্থনৈতিকভাবে কাজ, সিমেন্ট, কাজ, যাক এই হচ্ছে এই অধ্যায়। আজকে এই অধ্যায়ের হচ্ছে লাস্ট সৃজনশীল ক্লাস। এই অধ্যায় এরপরে আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব। তো আজকে এই ক্লাস থেকে আমরা যে সৃজনশীল যে সময় আলোচনা করলাম, আজকে কিছু প্রশ্ন নিয়ে আসি যেগুলো আলোচনা করব আজকে। তো আসা যাক, আজকের প্রশ্ন হচ্ছে, আমরা আজকে আলোচনা করব এখন দেওয়া আছে শিল্পের জ্বালানি, যেটা হচ্ছে কয়লা। একটা শিল্প, এটা হচ্ছে শিল্পের জ্বালানি, যেখান থেকে পাওয়া গেছে কয়লা। বি শিল্পের ক্ষেত্রে আছে সোডিয়াম সিলিকেট ও ক্যালসিয়াম সিলিকেট। সি শিল্পে হচ্ছে নরম কাঠ। এটা উদ্দীপকে দেওয়া আছে যে শিল্পে কয়লা, বি শিল্পে দেওয়া আছে সোডিয়াম সিলিকেট, ক্যালসিয়াম সিলিকেট, সি শিল্পে দেওয়া আছে নরম কাঠ। সি নাম্বারে নরম কাঠ। এখন এই প্রশ্নে ক খ দেওয়া হয় না, শুধু এখানে গ দেওয়া হয়েছে তোমাদের ক্ষেত্রে। এখানে হচ্ছে বি শিল্প উৎপাদনের মূলনীতি সহ আলোচনা করো। বি, তাহলে বি যোগটা কি? বি হচ্ছে শিল্পের উৎস, যেটা শিল্পের উৎস যার মূল উপাদান ছিল বিক্রিয়া করার করে পাওয়া কাঁচামাল সমূহ, যেটা পাওয়া গেছে এটা সোডিয়াম কার্বনেট ও হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমাদের বলতে পারতেছি যে বি ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে মূলত কাঁচ এর কাঁচামাল। তাহলে বি শিল্পের মূলনীতি বর্ণনা করা। এখন বি শিল্পের ক্ষেত্রে দেখি, তাহলে বি শিল্পীটা মূলত হচ্ছে আমাদের কাঁচ। বি শিল্পটা হচ্ছে কাঁচ, এটা হচ্ছে বি হচ্ছে কাঁচ। তাহলে কি কাজ আলোচনা হবে? কাঁচ এর মূলনীতি, কাঁচ এর মূলনীতি। এরকম করে আমাদের প্রশ্ন সমূহ আসবে। কাঁচের মূলনীতি আলোচনা। মূলত কাঁচ কাকে বলে? কাজ হচ্ছে কাকে বলে? সিলিকা বা কোয়ার্টেসের সাথে, সিলিকা বা কোয়ার্টেসের সাথে ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট কে হচ্ছে মিশিয়ে উত্তপ্ত করলে, গলিয়ে ঠান্ডা করলে যে একটা অনিয়তাকার স্বচ্ছ পদার্থ পাওয়া যাবে, এটাকেই বলা হচ্ছে কাজ। তাহলে কাজ কাকে বলে? কাজ হচ্ছে সিলিকা বা কোয়ার্টেজের সাথে ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেটকে হচ্ছে মিশিয়ে উত্তপ্ত করে, উত্তপ্ত করে যে অনিয়তাকার স্বচ্ছ যে দ্রবণটা পাওয়া যাবে, এটাকেই বলা হচ্ছে কাঁচ। কাঁচের নির্দিষ্ট কোনো হচ্ছে সংজ্ঞা নেই বা সংযুক্তি নেই। কাঁচের মূল কাঁচামালগুলো হচ্ছে বালি, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এখানে সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, কিউরেট এবং হচ্ছে কিছু রঞ্জক পদার্থ। কারণ কাঁচকে আমরা কি বিভিন্ন রং বেরঙের কাঁচ তৈরি করি। এই বিভিন্ন রং বেরঙের কাঁচটা হচ্ছে মূলত কাঁচকে যখন তৈরি করা হয় তখন এর সঙ্গে বিভিন্ন রঞ্জক পদার্থ কি করা হয়? যোগ করা হয়। এই হচ্ছে আমাদের হচ্ছে কাঁচ। তাহলে কাঁচ উৎপাদনের মূলনীতি যদি আলোচনা করতে চাই, উল্লেখিত যে কাঁচামাল, যে কাঁচামালগুলোর কথা বললাম, যে বালি, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, কিউলেট, এই সকল পদার্থকে খুব সুন্দর প্রয়োজনীয়ভাবে সুন্দর করে চূর্ণ করতে হবে, গুঁড়া করতে হবে। গুঁড়া করার পর প্রয়োজন মতো মিশানো হয়। একটা কাঁচ উৎপাদন করলে যে কাঁচামাল সমূহ বলা হয়েছে, এই কাঁচামাল সমূহ কি করতে হবে? চূর্ণ করতে হবে। খুব সুন্দর করে হচ্ছে প্রয়োজন মতো চূর্ণ করার পর মিশ্রণ, এই মিশ্রণটাকে ব্যাস বলে। এই মিশ্রণটাকে কি বলা হচ্ছে? ব্যাস। অতঃপর এই মিশ্রণটাকে উত্তাপে বিগলন করা হয়,
যে হচ্ছে আমরা যে কাঁচামাল সমূহকে পেয়েছি এই কাঁচামাল সমূহকে মূল কথা হচ্ছে কাঁচামাল, যেমন হচ্ছে এখানে হচ্ছে বালি, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট এবং হচ্ছে কিউলেট, বিরঞ্জক বা রঞ্জক পদার্থ। এই সমূহকে কি করতে প্রয়োজন মতো চূর্ণ করার পরে মিশ্রণ, এই মিশ্রণটাকে বলা হচ্ছে প্লেস। অতঃপর এই মিশ্রণটাকে উত্তাপে কি করতে হবে, বিগলিত করতে, বিগলন করতে। গলন করার পর যে দ্রবণটা পাওয়া যাবে, গলন করার পর গলনের জন্য এটাকে গলনের জন্য একটা হচ্ছে পাত্র চুল্লি অথবা ট্যাঙ্ক চুল্লি ব্যবহার করা হবে, যে ট্যাঙ্ক চুল্লিতে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তাপে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে। এই যে চুল্লিতে রাখা হবে এই চুল্লিতে প্রোডিউসার গ্যাস হিসাবে প্রোডিউসার গ্যাস এবং হচ্ছে কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন একটি প্রোডিউসার গ্যাস ব্যবহার করতে হবে এবং একটা কিছু বায়ুর মিশ্রণ দিতে হবে। এখানে কি কি দিতে হবে, যে চুল্লির মধ্যে আমরা এই মিশ্রণটাকে প্রয়োগ করা হবে বা রাখা হবে, রাখার পরে এখানে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া হবে। এখন এখানে প্রোডিউসার গ্যাস হিসাবে কার্বন মনোক্সাইড প্লাস নাইট্রোজেন একটা মিশ্রণ দেওয়া হবে এবং এখানে বায়ুর মিশ্রণ দেওয়ার পর এটাকে কি হবে, গলিত করা হবে। মিশ্রণ দেওয়ার পর এই গলন করার পরে ঠান্ডা করলে যে জিনিসটাই পাওয়া যাবে এটা হচ্ছে অনিয়ন্ত্রণ একটা স্বচ্ছ কি পাওয়া যাবে, কাঁচ পাওয়া যাবে। এখানে এটাকে যখন করা হয় তখন এর সঙ্গে কিছু অপদ্রব্য মিশ্রিত থাকে, এটা কি ভেসে উপরের দিকে উঠে। এই দ্রব্যসমূহকে এটাকে কাঁচের মিশ্রণটাকে যখন গলানো হয় এই 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দেওয়ার পরে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা হচ্ছে কি হয়, তাপ দেওয়া এই তাপ দেওয়ার পরে এটা হচ্ছে গলে যায়, গলে একটা হচ্ছে যে একটা দ্রবণ পাওয়া যায় নির্দিষ্ট তাপমাত্রায় ঠান্ডা করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কাঁচ। এই কাঁচ হচ্ছে এই কাঁচটা হচ্ছে অস্বচ্ছ, এই অস্বচ্ছ কাঁচটাকে তৈরি করার জন্য এখানে একটা নিয়ত অস্বচ্ছ কাঁচ থাকে। এই কাঁচ অস্বচ্ছ কাঁচটাকে স্বচ্ছ করার জন্য অ্যান্টিমনি টিন, আর্সেনিয়াম অক্সাইড, সায়ানাইড অক্সাইড এই সমস্ত কি করা হয়, ব্যবহার করা হয়। এটাকে যখন দ্রবণটাকে উত্তপ্ত করা একটা ট্যাঙ্কির মধ্যে এটাকে কি করা উত্তপ্ত করার সময় কিছু বিগলক যেগুলো হচ্ছে দ্রবণে গলে না, এরা উপরের দিকে কি থাকে, ভেসে থাকে। এরা হচ্ছে কি উপরের দিকে হচ্ছে ভেসে থাকে এবং এটা এই কাজটাকে যখন গলিত করা হয় এবং গলিত অবস্থায় এর মধ্যে কার্বন ডাই অক্সাইড বা হচ্ছে সালফার ডাই অক্সাইড হিসেবে গ্যাস বুদবুদ আকারে বের হয়। এই বুদবুদ আকারে বের হওয়ার সময় এই বুদবুদটাকে দূর করার জন্য আমাদের হচ্ছে ব্যবহার করে অ্যালুমিনিয়াম অক্সাইড, সোডিয়াম নাইট্রেট এবং হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের কিছু কিছু দ্রবণ ব্যবহার করে। এরপরে এই বুদবুদটাকে দূর করার পর এই কাঁচের যখন বিভিন্ন রং করার জন্য এই রংটাকে আমাদের এই দ্রবণের মধ্যে রং করার জন্য কিছু কিছু জিনিস হচ্ছে এটার সঙ্গে বিভিন্ন রং এটার সঙ্গে কি করা হয়, যোগ করার ফলে এই আমরা কাঁচের একটা হচ্ছে নির্দিষ্ট একটা হচ্ছে কি আকৃতি পাবো, নির্দিষ্ট একটা কালার পাবো। এই হচ্ছে কাঁচ উৎপাদনের হচ্ছে মূলনীতি। তাহলে কাঁচ কাকে বলে, কাঁচ হচ্ছে সিলিকা বা কোয়ার্টজের সাথে সোডিয়াম কার্বনেট ও পটাশিয়াম কার্বনেট উত্তপ্ত করে গলে একটা অনিয়ন্ত্রণ স্বচ্ছ যে বর্ণটা পাওয়া যায় এটাকে বলা হচ্ছে কাঁচ। কাঁচের যে মিশ্রণটা মিশ্রিত এটাকে বলে ব্লেস। এটাকে উত্তপ্ত করে একটা বিগলন করা হয়, বিগলন করার পরে এটাকে হচ্ছে অনিয়ন্ত্রণ এবং স্বচ্ছ দ্রবণ যেটাকে বলা হচ্ছে কাঁচ। কাঁচের মধ্যে বিভিন্ন প্রকার হচ্ছে রঞ্জক পদার্থ যোগ করে এটাকে রঙিন করা হয় এবং এর মধ্যে কিছু গ্যাস উৎপাদন হয়। এই গ্যাসগুলোকে দূর করার জন্য আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড, সোডিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইড এগুলো হচ্ছে যোগ করার পরে যে একটা শক্ত যে দ্রবণটা হবে এটাই হচ্ছে কাঁচ। এটা হচ্ছে কাঁচের হচ্ছে মূলনীতি। আসলে যে কাজটা পাবো এখন এই কাজ উৎপাদনের সময় আমাদের কিছু বিক্রিয়া সংঘটিত হয়, যেমন বিক্রিয়া সমূহ হচ্ছে যে কাজ উৎপাদনের সামগ্রিক বিক্রিয়া হচ্ছে নিম্নলিখিত বিক্রিয়া সংঘটিত। কাজ উৎপাদনের সামগ্রিক প্রক্রিয়া নিম্নলিখিত বিক্রিয়াগুলো সংঘটিত হয়, যেমন সোডিয়াম কার্বনেট এবং সিলিকা। এখানে এক্স দেওয়া হয়েছে কারণ এখানে কাজ উৎপাদনের কি পরিমাণ কতটুকু উৎপন্ন করা হবে এখানে এক্স একটা নির্দিষ্ট করে দেয়। এখানে হচ্ছে এক্স দেওয়া আছে, কতটুকু হবে না হবে এখানে অনুসংখ্যা। সোডিয়াম কার্বনেট সিলিকার সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড সিলিকেট কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। আবার সোডিয়াম সালফেট কার্বনের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড কার্বন মনোক্সাইড সালফেট যে বলছিলাম এখানে হচ্ছে উৎপন্ন করে বিক্রিয়া করার সময় কি কি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড গ্যাস, সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এবং সোডিয়াম অক্সাইড সিলিকার সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড এবং সিলিকেট উৎপন্ন করে এবং ক্যালসিয়াম কার্বনেট আবার তাহলে এখানে কি কয়টি বিক্রিয়া করে, এটা হচ্ছে সিলিকার সঙ্গে বিক্রিয়া করে, এটাও সিলিকার সঙ্গে বিক্রিয়া করে, এটা কি করে ক্যালসিয়াম কার্বনেট সিলিকার সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড সিলিকেট এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এই বিক্রিয়াটা সংঘটিত হওয়ার পরে এখন এই দ্রবণটাকে যে কাজটা আমরা পাইলাম বিক্রিয়াকে এখন নির্দিষ্ট আকৃতি দেওয়া হয়। নির্দিষ্ট আকৃতি দেওয়ার পরে এটাকে কি নির্দিষ্ট আকৃতি দিয়ে এটা একটা সমসত্ব মিশ্রণ তৈরি করা হয়।
নির্দিষ্ট আকৃতি দেওয়ার পর এটাকে ছাঁটাই করে না, এই নির্দিষ্ট আকৃতি দেওয়ার পর রং যোগ করার এটাকে বলা হচ্ছে অ্যানিলিং বলে। এবং একটা নির্দিষ্ট তাপমাত্রা সেটাকে কমলায়ন তাপমাত্রা, যে তাপমাত্রায় একটা কাজ থাকে, একটা কাজকে উৎপাদন প্রক্রিয়া কাজটা আপডেট করে যখন একটা আকৃতি দেওয়া হয় তারপর একটা নির্দিষ্ট তাপমাত্রায় নিয়ে আসে, এই তাপমাত্রাকে কমলায়ন তাপমাত্রা বলে। কম তাপমাত্রা আনার পরে নির্দিষ্ট আকৃতি এটাকে অ্যানিলিং বলে। এই অ্যানিলিং করার পরে হচ্ছে অ্যানিলিং করার পরে এই কাজটাকে হচ্ছে ছেটে চকচক করে বা ঘষে একটা স্বচ্ছ কাঁচে পরিণত করা হয়। এইভাবে এই প্রক্রিয়ার মধ্যে আমরা কাজটা হচ্ছে পেতে পারি। তার মানে হচ্ছে বইয়ে তোমরা দেখবা কাজ উৎপাদনের প্রবাহ চিত্র, যেখানে হচ্ছে প্রবাহ চিত্র, চুল্লির পরে জ্বালানি, জ্বালানির পরে আকৃতি দানের পরে অ্যানিলিং, যেটাকে হচ্ছে একটা নির্দিষ্ট আকার। অ্যানিলিংটা হচ্ছে এখানে কাঁচ এবং রঙকে এটা হচ্ছে কি করে ফিনিশিং করা হয়। অ্যানিলিং এর পরে এটাকে ঘষে মাঝে স্বচ্ছ একটা নির্দিষ্ট আকৃতি দান করে একটা কি হচ্ছে এই যে ফিনিশিং, এই ফিনিশিং দেওয়ার পরে এটাকে কি করা হয় বাজারজাতকরণ করে। এই হচ্ছে আমাদের কাঁচ উৎপাদনের মূলনীতি এবং কাঁচ উৎপাদনের মূলনীতির বিক্রিয়াসমূহ। এবং যতটুকু আলোচনা করলাম এই বিক্রিয়াসমূহ এবং উপাদানসমূহ খুব স্পষ্ট করে লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে কাঁচ উৎপাদন। এখন বায়ু দূষণে এ এবং বি শিল্পের মধ্যে কোনটি অধিক ভূমিকা বিশ্লেষণ। এখন শিল্পের জ্বালানি এবং কয়লা, এই যে হচ্ছে শিল্প বিদ্যুৎ উৎপাদন, সে মনে করো বিদ্যুৎ উৎপাদন এটা। আর বি শিল্পের নরম কাঠ, তাহলে বি শিল্পটা হচ্ছে কাগজ, এ শিল্পটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। তাহলে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার জ্বালানি ব্যবহার করি, এখান থেকে বিভিন্ন গ্যাস নির্গত হয়, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে মনোক্সাইড গুলো। এই এ শিল্প হচ্ছে বিদ্যুৎ উৎপাদন বা কয়লা ভিত্তিক একটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সি হচ্ছে একটি নরম কাঠ, যেটাকে নরম কাঠ ব্যবহার করা হচ্ছে কিসে কাগজ উৎপাদনের ক্ষেত্রে। এই দুই উৎপাদনের ক্ষেত্রে এ শিল্প এবং সি শিল্পের ক্ষেত্রে এ হচ্ছে কাগজ উৎপাদনে, কাগজ যখন উৎপাদন করা এটা হচ্ছে পরিবেশের উপর তেমন কোনো ভূমিকা মানে পরিবেশ দূষণের, বায়ু দূষণের কোনো ভূমিকা পালন করে যত খুবই কম করে। এখানে কাগজ উৎপাদন করতে গেলে আমাদের হচ্ছে পানি দূষিত হয়, কিছু পরিমাণ পানি দূষিত হয়, কিছু পরিমাণ বায়ু। কিন্তু শিল্পে জ্বালানির ক্ষেত্রে যেখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বা এখানে হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে প্রচুর পরিমাণ হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড, এই কার্বন মনোক্সাইড কি করে ভূমির বায়ুমণ্ডলের উপরে বায়ুর সঙ্গে মিশে যায় এবং মিশে যাওয়ার ফলে এবং এসিড বৃষ্টির সঙ্গে যদি মিশে এরা বিভিন্ন প্রকার এই বৃষ্টি হিসেবে ভূমিষ্ঠে পতিত হয়। ভূমিষ্ঠে পতিত হওয়ার ফলে বিভিন্ন প্রকার প্রক্রিয়া এরা হচ্ছে মাটি এবং উদ্ভিদ এবং হচ্ছে কি যখন যে বৃষ্টির পানি এসিড বৃষ্টি যদি হয় তাহলে দ্রবণের পিএইচ এর মানটা হচ্ছে অনেক বেড়ে যায় এবং এর ফলে এটা হচ্ছে বায়ু থেকে ভূমিতে পড়ে, ভূমি থেকে বিভিন্ন উদ্ভিদ তার মনোরমের সাথে খাদ্য হিসেবে গ্রহণ করে। এই খাদ্যটা আবার কি হয় উদ্ভিদ থেকে মানুষের বিভিন্ন প্রক্রিয়া মানে বিভিন্ন প্রকার মারাত্মক রোগ প্রতিরোধ রোগ সৃষ্টি করে। তাহলে এ শিল্প হচ্ছে বিদ্যুৎ উৎপাদন আর সি শিল্প হচ্ছে কাগজ উৎপাদন। এ শিল্পের চেয়ে সি শিল্পটা হচ্ছে সি শিল্পের চেয়ে এ শিল্পটা হচ্ছে কি অধিক পরিমাণে বায়ু দূষণের ভূমিকা পালন করে। তাহলে আমরা এখান থেকে বি শিল্পটা হচ্ছে কাগজ উৎপাদন আর এ এবং বি এখানে এ এবং বি শিল্পের মধ্যে এখানে একটু মিস্টেক হয়ে গেছে। এখানে হচ্ছে এটা হবে সি, এ এবং সি শিল্পের মধ্যে এ শিল্প এটা হচ্ছে এ এবং সি শিল্পে এ শিল্পটা হচ্ছে কয়লা আর সি শিল্পটা হচ্ছে কাগজ। যাই হোক, এখন যে দ্বিতীয় প্রশ্নে এখানে আছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে X একটি উৎপাদ উৎপন্ন করছে। নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে X একটি উৎপাদ উৎপন্ন করছে। উদ্দীপকের X কি উৎপাদনে ব্যবহৃত হয় তা সমীকরণ সহ লেখো। হ্যাঁ, উদ্দীপকের এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, আমরা জানি নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কিন্তু অ্যামোনিয়া। আর অ্যামোনিয়াটা কি উৎপাদনে ব্যবহার করে সার উৎপাদনে অ্যামোনিয়া ব্যবহার করা হয়। তো বলছে উদ্দীপকের কি উৎপাদনে তারপর X কি উৎপাদনে ব্যবহৃত হয় তার সমীকরণ সহ লেখো। তাহলে X আমাদের কি উৎপাদনে ব্যবহৃত হয় সার উৎপাদনে, ইউরিয়া সার উৎপাদনে X যে হচ্ছে অ্যামোনিয়া, যে এটা হচ্ছে ব্যবহার করা হয়। ক্লাস 1 এ লেকচার 1 এ তোমাদের অ্যামোনিয়া ইউরিয়া সার উৎপাদনের মূলনীতি সমীকরণ সহ আলোচনা করা হয়েছে। তাহলে 1 নম্বর ক্লাস থেকে আমরা এই প্রশ্নটা আমাদের 1 নম্বর ক্লাসে সলভ হয়। এখন উদ্দীপকের X এর বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় ব্যবহার, উদ্দীপকে X এর বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত ব্যবহার যথাযথ কিনা, এবং X হচ্ছে একটা অ্যামোনিয়া যা হলো কি X
তাহলে X হচ্ছে অ্যামোনিয়া, যে ইউরিয়া সার উৎপাদনে অ্যামোনিয়াটা ব্যবহার করা হয়। এটা অ্যামোনিয়াটা হচ্ছে ক্ষারধর্মী, এটা যখন প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, যে কোনো সব ক্ষেত্রে যদি এই অ্যামোনিয়া সার ব্যবহার করা হয়, অ্যামোনিয়াটা হচ্ছে ক্ষারধর্মী, এটা বৃষ্টির পানিতে পড়লেও, যে কোনো পানিতে যদি অ্যামোনিয়াটা পড়ে তাহলে হচ্ছে কি পিএইচ এর মানটা বেড়ে যাবে। এবং হচ্ছে এই যে অ্যামোনিয়া, এটা হচ্ছে কি অতিরিক্ত পরিমাণে যে সার হিসাবেও প্রয়োগ করি, ভূমিতে যদি সার হিসাবে অতিরিক্ত প্রয়োগ করা হয় তখন কি হয়, এই অ্যামোনিয়াটা হচ্ছে কি মূলরূপ মাটি হচ্ছে তাকে শোষণ করে নেবে, এবং হচ্ছে উদ্ভিদ তার মূলরূপের সাথে অ্যামোনিয়াটা সংগ্রহ করে নাইট্রেট লবণের সঙ্গে এটা হচ্ছে কি যুক্ত হবে। এই নাইট্রেট আবার উদ্ভিদ থেকে এটা হচ্ছে প্রক্রিয়াজাতকরণ করে মানুষের কাছে চলে আসবে, এবং মানুষের কাছে আসলে এই অ্যামোনিয়াটা বিভিন্ন মারাত্মক রোগ সৃষ্টি করবে, এবং একটাকে বলা হচ্ছে ব্লুবেরি স্ক্যান্ডাল, এরকম একটা হচ্ছে রোগ বাচ্চাদের এবং মানুষের মারাত্মক রকম ক্ষতিপূরণ প্রক্রিয়া করে। তাহলে আমাদের এখানে বলছি X এর ব্যবহার, এই অ্যামোনিয়ার ব্যবহারটা যদি আমরা বেশি করে করি বিভিন্ন ক্ষেত্রে, অ্যামোনিয়া ব্যবহার করলে এটা হচ্ছে কি যেহেতু একটা ক্ষারধর্মী, এটা খাল বিল এবং হচ্ছে পানির ক্ষেত্রে একটা বিরূপ প্রক্রিয়া সৃষ্টি করবে, এবং হচ্ছে এটাকে যদি সার হিসেবে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা হয় তাহলে হচ্ছে সার ব্যবহার করলে মাটি তা শোষণ করবে, মাটি থেকে গাছ শোষণ করবে, এবং গাছ থেকে উদ্ভিদ থেকে আমরা এটা হচ্ছে মানবদেহে চলে, এবং মানবদেহে এটা কি মারাত্মক বিরূপ প্রক্রিয়া একটা হচ্ছে সৃষ্টি করে। তাহলে এই যে প্রশ্ন, এই উদ্দীপকের এক নম্বর লেকচারে বলা হয়েছে 2 হচ্ছে সার, অ্যামোনিয়ার যে অতিরিক্ত ব্যবহার, এই ব্যবহারগুলো পড়ে নিলে হয়। তাহলে এখানে আমরা 1 নম্বর স্লাইডে কি দেখছি, তাহলে এর আগে দেখি, তাহলে সৃজনশীল এটা হচ্ছে রাজশাহী বোর্ড 17 ছিল, এ শিল্প জ্বালানি, এখানে বি হচ্ছে কাজ উৎপাদনের মূলনীতি, আর এবং এখানে হচ্ছে সি হবে এ এবং সি এর মধ্যে কোনটি আলোচনা করা হয়েছিল, এটা নিয়ে এখানে আলোচনা করা হয়। এবং নেক্সট প্রশ্নে আমাদের কি ছিল, যে শিল্পের মধ্যে নাইট্রোজেন এবং এখানে অ্যামোনিয়া, এই যে এক্স গ নম্বরে হচ্ছে অ্যামোনিয়া উৎপাদনে ইউরিয়া সার উৎপাদনের মূলনীতি আলোচনা করা। যদি অ্যামোনিয়ার যদি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা হয় তাহলে কি কি যে বিরূপ প্রক্রিয়াগুলো সৃষ্টি হবে, এগুলো নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে আজকের ক্লাসে যে আমরা যতটুকু আলোচনা করতে পেরেছি, যে প্রশ্নসমূহ নিয়ে, তো দেখা যাক আজকে হচ্ছে যে ক্লাস আলোচনা করা হলো অর্থনৈতিক রসায়ন, মানে রসায়ন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় অর্থনৈতিক রসায়ন। আজকে লেকচার 3, লেকচার 1, লেকচার 2, লেকচার 3 সবগুলো হচ্ছে এই 3টা লেকচারের সৃজনশীল প্রশ্নসমূহ নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট ক্লাসে তোমাদের এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। এই যে সৃজনশীলগুলো আলোচনা করা হলো এই আলোকে যত প্রকার সৃজনশীল আছে তোমরা সব কয়টা পড়ে নিবে, এবং এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যত প্রকার উৎপাদন, কাঁচ, সিমেন্ট, সিরামিক, পেপারস, এবং হচ্ছে ইউরিয়া সার উৎপাদন, এবং হচ্ছে যেগুলো হচ্ছে পূর্ণ প্রক্রিয়াজাতকরণ কিছু এইসব নিয়ে আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো খুব সুন্দর করে পড়বে, এই অধ্যায়টা খুব সুন্দর করে রিডিং করতে হবে যাতে করে আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো সবগুলো হচ্ছে অ্যান্সার দিতে পারি। তাহলে এই অধ্যায়টা খুব ভালো করে পড়তে হবে, এবং যত প্রকার উৎপাদন প্রক্রিয়া, মূলনীতি, সমীকরণ এবং প্রবাহ চিত্র অবশ্যই দিতে হবে। অবশ্যই 3টা মূলনীতি লেখার সময় বিক্রিয়ার সমীকরণ, রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ সমূহ এবং হচ্ছে প্রবাহ চিত্র অবশ্যই দিতে হবে। তাহলে এই যেই সমূহ আলোচনা করা হলো এই সকল প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে করো, ইনশাআল্লাহ এই অধ্যায়ে যে কোনো প্রান্ত থেকে প্রশ্ন হলে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় আমরা হচ্ছে সবগুলোর অ্যান্সার দিতে পারবো। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা।